আজকে একটা খবর হেডলাইন হয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া যুদ্ধ বিমান তৈরি করেছে নিজেরাই। এর আগে দক্ষিণ কোরিয়া আমেরিকার সহযোগিতায় তারা নিজেরা লাইসেন্সিংয়ের মাধ্যমে বিমান তৈরি করত, যুদ্ধ বিমান তৈরি করতো। তার লাইসেন্সিং আর অ্যাসেম্বলিংয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে। লাইসেন্সিং হলো যে আপনি আরেকটা দেশের টেকনোলজি ব্যবহার করবেন এবং নিজেরাই সব কিছু তৈরি করবেন, এটা তারা করেছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা করেছে। আমি এই অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হলো যে 50-এর দশকে এই দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এবং পূর্ব পাকিস্তান, তখনকার বাংলাদেশের অর্থনীতি প্রায় সমান ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া পিছিয়ে ছিল। সেই দক্ষিণ কোরিয়া আজকে এই যে স্যামসাং মোবাইল বলেন, তাদের বিভিন্ন কোম্পানি আজকে বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। এটার পেছনে কারণ অবশ্য দুইটা। একটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার মানুষ পরিশ্রমী, আরেকটা কারণ হচ্ছে যে কমিউনিস্ট এই যে উত্তর কোরিয়াকে একটা থ্রেট মনে করে সমস্ত টেকনোলজি, সামরিক সহযোগিতা আমেরিকা কিন্তু দক্ষিণ কোরিয়াকে করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে একটি জাতি যদি উন্নতি করতে চায় হুট করে হয় না, তাকে অন্তত 10 বছর ব্যাপী একটা পরিকল্পনা নিতে হয়। এই বিমানটি কিন্তু আজ থেকে 10 বছর আগে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল ধীরে ধীরে, এবং প্রায় 3 বছর লেগেছে এই বিমানটি টেস্ট করতে। 6টি বিমান একইভাবে বানানো হয় এবং কোনোটাকে রাডার টেস্ট করা হয়, কোনোটাকে এক একভাবে টেস্ট করে এটাকে একটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে আজকে ঘোষণা করা হয়েছে। আপনি চিন্তা করেন 3টি বছর শুধু টেস্ট কার্যক্রম করতে হয়েছে বিমানটি তৈরি করার পরে। এই সমস্ত টেকনোলজি, এটাকে বলা হচ্ছে 4th জেনারেশন, মানে 5ম জেনারেশনের একটু নিচে। এখন অবশ্য পৃথিবীতে 6th জেনারেশনের যুদ্ধ বিমান চলছে। তাহলে এই বিমানটি তৈরি করতে 10 বছর আগে পরিকল্পনা নিতে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। আজকে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা এটি ফাইনালি বাজারজাত করবে এবং তারা তাদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করবে, এবং বিমানটির নাম দিয়েছে KF-21। KF হচ্ছে কোরিয়ান ফ্লাইট, আর 21 হচ্ছে এই যে 21 শতকের যে আমাদের প্রযুক্তি, তাকে মিন করা হয়েছে। KF-21 এই বিমানের নাম দেওয়া হয়েছে, যুদ্ধ বিমানটির নাম দেওয়া হয়েছে। আমি বলতে চাই যে একটি দেশের কোনো এই ধরনের বড় প্রযুক্তিগত কাজ করতে গেলে 10 থেকে 15 বছর অথবা 5 বছর আগে পরিকল্পনা করতে হয়। আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশ, তারাও কিন্তু এই ধরনের কাজ করতে পারে, কিন্তু এখন থেকেই সেই কাজ শুরু করলে 5-10 বছর পরে আপনি রেজাল্ট পাবেন, একটা পূর্ণাঙ্গ আপনি একটা ফল পাবেন। অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা দরকার। কারণ হচ্ছে যে প্রথমে কোরিয়া কিন্তু এই যে আমেরিকান যে বিমানগুলো, সেগুলো তারা তৈরি করে একটা অভিজ্ঞতা অর্জন করেছে। আপনি হুট করেই পারবেন না, আপনাকে কোনো না কোনো বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতায়, বন্ধু দেশের সহযোগিতা আপনাকে কাজগুলো করতে হবে। শুধু যুদ্ধ বিমান নয়, আপনি যে কোনো বড় ধরনের, আপনি যাত্রীবাহী বিমানের কথাই বলি, এটা ইন্দোনেশিয়া তৈরি করে। ইন্দোনেশিয়া কিন্তু খুব ধনী দেশ না। আপনি এই যে এগুলো ব্রাজিল তৈরি করে, আর্জেন্টিনা তৈরি করে, হেলিকপ্টার তৈরি করে, অনেক সাধারণ দেশ তৈরি করে, তারা সুপার পাওয়ার না। আপনিও কেন পিছিয়ে থাকবেন? আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি। আমরা যতই গরিব হই, কিন্তু আমাদের দেশে মেধা সম্পন্ন লোক রয়েছে, উচ্চাভিলাষী লোক রয়েছে। সবচেয়ে কথা হচ্ছে মেধার সাথে ভীষণ লাগে। এই ভিশনারি লোকের আমাদের দেশে খুব অভাব। মেধা আছে, কিন্তু কেন জানি আমাদের মধ্যে একটা মানসিকতা, যা আমাদের কাজ এগুলো না, আমরা পারবো না, উন্নত বিশ্বের কাজ এগুলো। এই মানসিকতার কারণে আসলে আমরা এগুলো পারি না, অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ পিছিয়ে রয়েছে। আপনাকে মনে রাখতে হবে যে পাকিস্তানও কিন্তু যুদ্ধ বিমান তৈরি করেছে, এবং ইন্ডিয়া তারাও তৈরি করেছে, এবং এগুলো মান কম বেশি হতে পারে, কিন্তু তৈরির উদ্যোগ তো তারা নিয়েছে এবং অবশেষে তারা তৈরি করেছে। মান যাই হোক, এই বিমানটি 4th জেনারেশনের, এখন কিন্তু পৃথিবীতে 6ষ্ঠ জেনারেশনের এই যুদ্ধ বিমানগুলো রয়েছে, 5ম জেনারেশনের যুদ্ধ বিমান রয়েছে। কিন্তু কিছুদিন পরে দেখবেন যে তারা আরও উন্নত তৈরি করছে। পৃথিবীতে কারা যুদ্ধ বিমান বেশি তৈরি করে? আমেরিকা করে, যুক্তরাজ্য করে, রাশিয়া করে, চীন করে। তাহলে
আপনি যারা অলরেডি এগিয়ে রয়েছে তাদের কারো না কারো সহযোগিতা আপনাকে লাগবে। তাই বলবো যে কোনো প্রযুক্তি, শুধু যুদ্ধ বিমান না, যাত্রী বিমান বলেন, যাই বলেন, আপনারা তৈরির উদ্যোগ না নিলে কোনোদিনও ফল পাবেন না।